আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীন হৃদয়ানুভূতি, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা 40-41। লিখুনিতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। সেটা সামনাসামনি এলেই বোঝাবো হানি, তাও আবার রাতের আধারে প্র্যাকটিক্যালে বোঝাবো। অরিনের লজ্জারাঙা মুখখানা তৎক্ষণাৎ হা হয়ে যায়, মনে মনে ভাবে মানুষটা কি সাংঘাতিক কথাবার্তা শুরু করেছে তার সঙ্গে। অথচ দেখো, তার মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা শরমের বালাই নেই। অরিন দাঁতে জিভ কাটে, মিনমিনে সুরে বলে, আপনি এমন লাগামহীন কথা বলেন কেন সব সময়? রুদ্র আবারও ঠোঁট কামড়ে হাসে, টেবিলের ওপর হাতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বসে। অরিনের দিকে তাকিয়ে আফসোসের সুরে বলতে থাকে, এমন একটা পিচ্চি বউ থাকলে আমার মতো সুপুরুষ লাগামহীন হবে, বেশরম হবে, এমনকি নির্লজ্জ হতে পারে। এটা হতে বাধ্য। তাছাড়া পরিবারটা যদি মেনে নিত বউ, বিশ্বাস কর রোজ তোর আর আমার বাসর হতো। অরিনের কাশি উঠে যায় এমন কথায়। মেয়েটা কাশতে কাশতে ঠিকমতো তাকাতেও পারছে না রুদ্রের দিকে। রুদ্র মুখের সামনে হাত এনে আড়ালে মুখ টিপে হাসছে। মেয়েটাকে বারবার নাস্তানাবুদ করতে কেন যেন এত ভালো লাগে তার। রুদ্র মৃদু গলা খাকারি দিয়ে ওঠে, নরম কণ্ঠে বলে, ঘুমিয়ে পড় সানশাইন, আর শোন, নিজের খেয়াল রাখবি কিন্তু। অরিন কাশি থামিয়ে কোনো মতে মাথা কাত করে রুদ্রের কথায়। রুদ্র মুচকি এসে ইশারায় চুমু দেখায় অরিনকে। অরিনও খানিকটা লজ্জালু হাসে। রুদ্র কিয়ৎক্ষণ অনিমেষ চোখে তাকিয়ে থেকে কলটা কেটে দেয়। অরিন নিজের ফোনটা হাতে নিয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর ছেলেটার পাগলামিগুলো কল্পনা করতে খানিকটা মুচকি হাসি ফুটে ওঠে তার ঠোঁটের কোণে। সময় আর নদী স্রোত নিজের গতিতেই চলে, তারা মানে না কোনো বাঁধ কিংবা বাধা। এই যেমন দেখতে দেখতে কেটে গেল আরও 9 দিন। রুদ্র ক্যাম্পেইনে গিয়েছে ঠিক 12 দিন আগে। বলেছিল আর নাকি সপ্তাহখানেক লাগবে, অথচ এখনও দেখো আজ 1 সপ্তাহ পেরিয়ে 12 দিন, তবুও ছেলেটার কোনো খোঁজ নেই। ইদানিং অরিনের মনটা বেশ খারাপ থাকে। আগের মতো হাসি দেখা নেই আদরে মুখটায়, থাকবেই বা কী করে। সেদিন রাতে কথা বলার পর থেকে আর একটিবারের জন্য ছেলেটার সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি অরিনের। কিভাবে মিলবে সুযোগ? রুদ্র যে এখন ভীষণ ব্যস্ত তার রুগীদের নিয়ে। যদিও মাঝে মধ্যে সময় বাঁচিয়ে অরিনের কাছে দু একটা মেসেজ দিয়ে নিজের খোঁজ খবর দিয়েছে ছেলেটা। এই যা, সকাল 9:45। রাফিয়া বেগম সিঁড়ির কোণে দাঁড়িয়ে একের পর এক হাঁক ছুড়ছে মেয়ের উদ্দেশ্যে, অথচ অরিনটা নিজের নাম নাম আর কোনো নামগন্ধই নিচ্ছে না। রাফিয়া বেগম মেজাজ চটল খানিকটা। তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবেন, তক্ষুনি রুম থেকে সাব্বির সাহেবের ডাক আসে। স্বামীর কণ্ঠ কানে যেতেই আর উঠে গেল না তিনি। রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে অগ্রসর হলেন। রুমে ঢুকে রাফিয়া বেগম আগুনে জ্বালা রাগে বুঝে আরেক দফা ঘি পড়ল। সারা ঘরময় ছড়িয়ে ছিটে আছে অফিসের কাগজপত্র, অথচ কিছুক্ষণ আগেও তিনি পুরো ঘরটা গুছিয়ে গিয়েছিলেন। সাব্বির সাহেব স্ত্রীর উপস্থিতি টের পেয়ে সেদিকে না তাকিয়ে বলেন, রাফু, আমার লাল ফাইলটা কই গো? এখানে তো পাচ্ছি না, তুমি কি কোথাও? কথা বলতে বলতে এক পলক পিছনে তাকালেন সাব্বির সাহেব। অমনি তার নজর আটকে গেল দরজার সামনে রণমূর্তির ধারণ করে দাঁড়িয়ে থাকা স্ত্রীর দিকে, যার অগ্নিদৃষ্টি তার দিকেই নিবদ্ধ। নাকের পাটা রাগে ফেটে উঠেছে খানিকটা। সাব্বির সাহেব খানিকটা ঢোক গিলেন, আর চোখ একবার আশপাশ তাকালেন। পরক্ষণেই দাঁত দিয়ে জিভ কেটে স্ত্রীর দিকে তাকিয়ে সহসা মুখে থেমে থেমে বললেন, ইয়ে মানে রাফু, বালাই ষাট। আর কথা শেষ হবার আগে খেকিয়ে উঠলেন রাফিয়া বেগম, কি করছোটা কি? ঘরের অবস্থা, এটা কি ঘর নাকি গোয়াল ঘর? এত বয়স হয়ে এলো অথচ এখনো বাচ্চাদের মতো হাব ভাব করা ছাড়লে না তুমি। বলি, আমাকে কি একদণ্ড শান্তি দেবে না তোমরা? স্ত্রীর মুখে একের পর এক ঝাড়ি খেয়েও চুপ করে রইলেন সাব্বির সাহেব। এই মুহূর্তে স্ত্রীর কথার পিঠে কিছু বলে থোড়াই না আগুনে ঘি ঢালবেন তিনি। তাই মাথা নিচু রেখেই সবটাই শোনা শ্রেয় মনে করলেন তিনি। একদিকে স্বামীকে নির্বাক থাকতে দেখে আর একটু ক্ষেপে গেলেন রাফিয়া বেগম। রাগে ফুসফুস করতে করতে ঘরটা গুছাচ্ছেন আর বলছেন, হ্যাঁ হ্যাঁ, এখন তো আমার কথা শোনা ভান করবে না শোনার। বাপটা তো যেমন, ছেলে মেয়েগুলো হয়েছে তেমন। একজন আমার কথা শোনে না, সব চলে নিজের মতো। রাফিয়া বেগম থামলেন, হয়তো কথা শোনাতে শোনাতে হাঁপিয়ে উঠেছেন তিনি। রাফিয়া বেগম এক হাতে কাজগুলো গুছিয়ে খাটের পাশে কাগজগুলো রাখলেন, ছোট্ট টেবিলটার কাছে গেলেন। সেখানে দ্বিতীয় ডয়ার থেকে লাল ফাইলটা বের করে এনে এগিয়ে দিলেন স্বামীর পানে। সাব্বির সাহেব একবার চোখ তুলে তাইলেন। পরক্ষণেই প্রয়োজনীয় ফাইলটা সামনে পেয়ে বেজায় খুশি হলেন মানুষটা। হাত বাড়িয়ে নিয়ে নিলেন ফাইলটা। স্ত্রীর দিকে তাকিয়ে খুশি মনে বলেন,
কোথায় পেলে এটা? আমি তো সেই কখন থেকে খুঁজছি। রাফিয়া বেগম মুখ ঝামটি মেরে বলে ওঠেন, চোখখানা খোলা রেখে খুঁজলে তবেই না পাবেন। আপনি তো শুধু হাওয়ার উপরই চোখ বুলিয়ে ক্ষান্ত হন। সাব্বির সাহেব স্ত্রীর জাজালো কথাতে হাসলেন। স্ত্রী এক হাত চেপে তার নিজের পাশে বসালেন। আলতো হেসে জিজ্ঞেস করলেন, সকাল সকালে তো খেপে গেলে কেন বলো তো? রাফিয়া বেগম ফুঁস করে নিঃশ্বাস ফেলেন। শাড়ির আঁচলটা ঘমার তো ললাটটা খানিকটা মুছে নিয়ে বলতে লাগলেন, খেপে কি আর সাধে? তোমার আদরের দুলালিকে সে কখন থেকে ডাকছে, কিন্তু তার বুঝি মায়ের ডাক শোনারও সময় নেই? তারপরে তোমার ছেলেটা, তার কথা আর বলবো? কি বলবো? সারাক্ষণ বোনের পিছু পিছু ঘুরবে, বোনকে মাথায় তুলে রাখবে। তোমার আর ওর আশকারা পেয়ে পেয়ে দিন দিন মেয়েটা বাদর হচ্ছে। উফ, আর পারি না। সাব্বির সাহেব বেশ মনোযোগ দিয়ে শুনলেন স্ত্রীর কথা। তিনি মিনমিনিয়ে হাসছেন। রাফিয়া বেগমের কথা এক ফাঁকে স্বামীর দিকে তাকালেন। পরক্ষণে তাকে হাসতে দেখে খেকিয়ে বলেন, কি ব্যাপার? ওভাবে হাসছো কেন? সাব্বির সাহেব থতমত খেলেন খানিকটা। আমতা আমতা করে বললেন, ইয়ে মানে এমনি। বর্ষার আবহাওয়া এই ভালো তো এই খারাপ, কখনো টানা বৃষ্টি তো কখনো মেঘলা মৃদুমন্দ বাতাস। মহিরা ছাতা হাতে দাঁড়িয়ে আছে লাইব্রেরির সামনে। কক মাহিরা কখন থেকে মেয়েটা অপেক্ষা করে যাচ্ছে নিজের এক বান্ধবীর। তার কাছে মাহিরার একটা বই পড়ে আছে অনেক দিন যাবৎ। মাহিরা এটা নিচ্ছিল এই লাইব্রেরি থেকে। এখন জমা দেওয়ার ডেট এসেছে, কিন্তু বইটা তার হাতে নেই। মাহিরা বৃষ্টির মধ্যে আর দাঁড়িয়ে থাকতে না পেরে একটা চায়ের টঙে গিয়ে দাঁড়ায়। ইস, ছাতা থাকা সত্ত্বেও মেয়েটা বিঝে নিয়ে একাকার। মাহিরা বিরক্তিতে মুখ কুঁচকায়। এক হাতে ছাতা ধরে অন্য হাতে নিজের গায়ের উপর থেকে পানির ঝাপটাগুলো সরাচ্ছে। তখনই পাশ থেকে ভেসে আসে পরিচিত পুরুষালী কণ্ঠে। খানিকটা হকচকিয়ে ওঠে সে। কেমন আছেন মিস? মাহিরা চমকে পাশে থাকায় দেখতে পায় ইফতির ছাতা হাতে তার দিকেই তাকিয়ে আছে। মাহিরা হালকা হাসলো তাকে দেখে, ধীর স্বরে জবাব দিল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? ইফতি মৃদু এসে মাহিরা থেকে কিছুটা দূরত্ব এসে দাঁড়ালো। হাতে ছাতাটা গুটিয়ে নিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর তারপর কিছুক্ষণ নীরবতা চলল তাদের মাঝে। এরই মধ্যে ইফতি নিজ থেকেই বলে ওঠে, চা খাবেন মিস? মাহিরা ইচ্ছে করলো একবার না বলে দিবে, কিন্তু পরক্ষণে ভাবলো এভাবে মুখের উপর না করে দিলে ব্যাপারটা একটু অকড দেখায় না। তাই মাথা নাড়িয়ে বলল, খাওয়া যায়। ইফতি মুচকি এসে দুটো চায়ের অর্ডার দিল। তারপর এসে দাঁড়ালো আগের জায়গায়। ইফতি একবার আর চোখে তাকালো মাহিরার দিকে। মেয়েটার মধ্যে আহিরার মতো একদম কোনো চঞ্চলতা নেই, একদম ধীর শান্ত মেয়েটা। তবুও ইফতি কেন যেন আহিরাকে ভীষণ মনে পড়লো এই মুহূর্তে। ইফতি নিজের মনেই অবাক হলেও বেশ। ইদানিং হুটহাট মেয়েটার কথা মনে পড়ে তার। এই যে এখনো পড়ছে। ইফতি নিজের এহেন ভাবনায় খুব বিরক্ত হলো। সে বিড়বিড় করে বলল, ড্যাম। হুম, কিছু বললেন? পাশ থেকে মাহিরার কথায় মাথা নাড়িয়ে না জানা ইফতি। প্রসঙ্গ ঘোরাতে সে বলল, আব ইফ ইউ ইউ ডোন্ট মাইন্ড আম আস্কিং, এখানে কি করছিলেন মিস? মাহিরা আলতো হেসে পুরো কাহিনী বলল। ইফতিও বেশ মনোযোগ দিয়ে শুনল সবটা। তক্ষুনি পেছন থেকে একটা ছোট্ট ছেলে এসে তাদের হাতে কাপ ধোয়া ওঠা উষ্ণ চা দিয়ে যায়। মাহিরা আর ইফতি চা দুটো নিয়ে নিজের মতো হেসে হেসে কথা বলছে, আর একটু পর পর কাপে চুমুক দিচ্ছে। তাদের এই ঘটনা অদূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে পরখ করছে আহিরা। মাহিরার কল পেয়ে এদিকটাই আসছিল সে, কিন্তু পথেই তাদের দুজনকে এভাবে একসঙ্গে টাইম স্পেন্ড করতে দেখে সেখানেই থমকে দাঁড়ায় মেয়েটা। আহিরা গভীর চোখে তাদের দুজনের দিকে তাকে শেষনাক্ত হাসল। ইফতির দিকে তাকে বিড়বিড় করলো, অল মেন আর ডগস। তারা মুখে বলবে একজনের নাম, মনে রাখবে আরেকজনের, আর স্বপ্নে আনবে আরেকজনকে। শালা বারবার বারবার কতগুলো। বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ হতে না হতে আকাশে কালো হয়ে এলো। একটু পরে টুপটাপ বেগে বৃষ্টি নামলো ধরুনিতে। ক্যাম্পাসের মাঠে দাঁড়িয়ে থাকা স্টুডেন্টগুলো দৌড়াদৌড়ি করে এদিক ওদিক ছুটল, কেউ বা আশ্রয় নিল ডিপার্টমেন্টের বারান্দায়। ইকরা তখনও ক্লাসরুমেই, অনেক ডিপার্টমেন্টের কর্নারে দাঁড়িয়ে ইকরার অপেক্ষায়। সে কখন থেকে মেয়েটার জন্য দাঁড়িয়ে আছে। সে আজ নিজেকে বেশ প্রস্তুত করে এসেছে, যেন মেয়েটাকে নিজের মনের কথাগুলো জানাতে পারে। উনি একবার নিজের হাত ঘড়ির দিকে চাইল না, সময় তো হয়ে গেছে মেয়েটার ক্লাস শেষ হবার, তবুও আসছে না কেন? অনিক নিজের ভাবনায় নিমগ্ন। তার হাতে থাকা কালো ছাতাটা ভিজে যাচ্ছে বৃষ্টির তোপে, অথচ মনে যেন তার বড্ড অস্থির। ক্ষণে ক্ষণে একটা কথাই মনে এলো, মনে এসে দোল খেলো তার, যদি আজও কিছু বলা না হয়।
অনেকের ভাবনার মাঝে ইকরা ক্লাস থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে। মেয়েটার চোখে কেমন হালকা ক্লান্তির ছাপ, কিন্তু মুখে সেই চিরচেনা কোমলতা। ইকরা হাঁটার গতি কমিয়ে বাইরে তাকিয়ে হালকা হাসলো, বৃষ্টির দিকে চাইলে মুগ্ধ হয়ে। অনেক দূরে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপচাপ দেখলো ইকরাকে। মেয়েটার এমন মন করা হাসির উপর সে যে বরাবরই বিমুগ্ধ। হাঁটার এক পর্যায়ে বারান্দার কিনারে এসে দাঁড়াতে ইরা খানিকটা ভিজে গেল। তবুও সেদিকে মেয়েটার কোনো হেলদোল নেই। সে চুপচাপ মাথা নিচু করে চোখ বন্ধ রেখে দাঁড়িয়ে রইল বৃষ্টির নিচে। কিছুক্ষণ পর ইকরার মনে হলো তার উপর বুঝি বৃষ্টির পানি আর পড়ছে না। মেয়েটা তৎক্ষণাৎ চোখ মেলে দেখতে পায় অনিক তার উপরে ছাতা ধরে আছে, নিজে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে। হুট করে অনিককে দেখে ইকরা কিছুটা ঘাবড়ে যায়। সে নিজের কাঁধে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে অনিককে পাশ কাটাতে নিলে বাদ সাধে অনিক। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ইকরা রুকুজকে তাকায়, জিজ্ঞেস করে, আমার সাথে কি কথা আপনার? অনিক ইকরার চোখের দিকে সরু দৃষ্টিতে তাকায়। সেই সরু দৃষ্টি বুঝে কাঁপন ধরিয়ে দিল ইরার ছোট্ট কোমল প্রাণ মানুষটার মনে। ইকরা তৎক্ষণাৎ নিজের চোখজোড়া সরিয়ে নেয়। অনিক মুচকি হাসে মেয়েটার কাণ্ডে। সে ফিসফিস করে বলে, তোমার সাথে প্রেম করব, সেই নিয়ে কথাবার্তা বলবো আর কি। এমন কথায় ভ্যাবা চাকা খায় ইকরা। কি শুনলো সে? লোকটা কি সত্যি এই কথাটা বললো? ইকরা সন্দিহান গলায় ফের জিজ্ঞেস করলো, কি? অনেক এবার দু কদম এগিয়ে আসে ইকরার পানে, ঘাটটা খানিকটা নিচু করে দাঁড়ায় মেয়েটার সামনে। ইকরা আবার হাইটে তার থেকে ছোট কিনা। ইকরা অনেককে এতটা কাছে দাঁড়াতে দেখে কিছু হট পিছু হটতে নিলে অনেক খানিকটা জোর গলায় বলে ওঠে, হুম, এক পাও নড়বে না এখান থেকে। কি ছিল এই কথাটায়? কেন ইকরা থেমে যেতে বাধ্য হলো এমন অনুরক্তিতে? অনেক মৃদু হেসে বলে, তোমার সাথে প্রেম করার ভীষণ শখ জেগেছে মেয়ে। চলো এই বৃষ্টিতে ভিজে কিছুক্ষণ বৃষ্টি বিলাস করি একসাথে। পাশাপাশি পা মিলিয়ে হাঁটি কিছুক্ষণ। ওই যে অদূরে দাঁড়ানো চায়ের দোকানটা দেখছো না, ওখান থেকে না হয় চা খেলাম দুজনে। তারপর দুজন আর প্রেম হলে হলো, না হলে না। কি যাবে আসবে মেয়ে, আমার সঙ্গে যাবে? ইকরার কি হলো কে জানে, মেয়েটা কেমন মনোমুগ্ধ নিয়ে মাথা দুলালো অনিকের কথায়। অনেক চমৎকার হাসলো তা দেখে। সে নিজ উদ্যোগে সামনের দিকে একবার হাত বাড়িয়ে ইকরার উদ্দেশ্যে বলল, তো চলুন ম্যাডাম। ইকরা নতমুখে হাসলো কিছুটা। সে বাবারা সামনের দিকে। অনিকও মেয়েটার পাশাপাশি বৃষ্টির মধ্যেই প্যান্টের পকেটে দুহাত গুজে হাঁটছে। খানিকক্ষণ বৃষ্টি বিলাস করতে ইকরার চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত দীপ্তি। সেখানে স্পষ্ট দীপ্তির আভাস। অনেক চুপচাপ মেয়েটার ভেজা স্নিগ্ধ মুখটা পরখ করছে। কি সুন্দর সে মুখটা, কতটা স্নিগ্ধতা ছড়িয়েছে সেটায়। অনেক হুট করে ইকরার হাত চেপে ধরে। ইকরা হকচকিয়ে ওঠে, অবাক হয়ে তাকিয়ে রইল অনিকের দিকে। অথচ অনিক একেবারে ভাবলিসীন। সে মেয়েটার হাত ধরে তাকে নিয়ে যায় চায়ের টঙে। সেখানে এসে অর্ডার করে দিল 2 কাপ উষ্ণ লাল চায়ের। তারপর অনেক কিছু না বলে ইকরা দোকানের সামনে রেখে একটু দূরে নিজের গাড়ির কাছে গেল। পেছনে ইকরা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। মেয়েটা বরাবরই বুঝতে চেষ্টা করছে অনিকের কর্মকাণ্ড। অনেক মিনিট খানেক বাদে এক প্রকার ছুটে আসে, হাতে তার ক্লাজো কালো ব্লেজারের কোটটা। অনেক কোনোরূপ কথাবার্তা ছাড়াই কোটটা ইকরার হাতের উপর ছড়িয়ে দেয়। এমন কাণ্ডে ইকরা নিজের সকল হতভগতা কাটিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিকের পানে। আচ্ছা, মানুষটা কিভাবে বুঝলো তার ঠান্ডা লাগছিল? নাকি এটা শুধুই সেন্স অফ হিউমার থেকেই করলো? অনেক ইকরার গায়ে কোটটা পরিয়ে দিয়ে মেয়েটার চোখের দিকে তাকায়। ইকরার গভীর চোখের পানে সে- নিমগ্ধ অনেক বাঁকা হাসলো। ইকরার দিকে কিছুটা ঝুঁকে সে বলল, এভাবে দেখো না মেয়ে, এভাবে দেখতে থাকলে যে তুমি আমার প্রেমে রীতিমতো পা পিছলে পড়বে। তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলে ইকরা। যা, কেমন নির্লজ্জের মতো হাঁ করে তাকিয়েছিল সে। ধ্যাত, লোকটা না জানি কি ভাবলো। ইকরা এলোমেলো দৃষ্টি ফেলল চারপাশে। তা দেখে অনেক কেমন নিরেট কণ্ঠে বলে ওঠে, মনের কথা লুকিয়ে রাখতে পারলেও চোখের কথা কি আর লুকিয়ে রাখা সম্ভব মেয়ে? শুধু শুধু কেন এত ব্যর্থ প্রয়াস চালাচ্ছ? ইকরার বুকটা কেমন যেন কেঁপে ওঠে কিছুটা। এই ছেলেটাকে প্রথম দেখার পর থেকে তার অবুঝ মনটা বড্ড বেপরোয়া আচরণ করছে তার সাথে। চোখ বন্ধ করলে শুধু তার ছবিটাই কল্পনার মানসপটে ভেসে ওঠে আলো হয়ে। এ কেমন অদ্ভুত ব্যাপার স্যাপার। আচ্ছা, সে কি প্রেমে টেমে পড়ে গেল নাকি? না না, কি ভাবছে সে? তাদের পরিবারে যে বিশাল দ্বন্দ্ব একে অপরের সাথে, এমন পরিস্থিতিতে তার অমন উটকো অনুভূতি বরাবরই কাল হয়ে বয়ে আনবে। ইকরা নিজের ভাবনায় এতটাই নিমগ্ন যে সে কখন তার সামনে অনেক চা হাতে দাঁড়িয়ে আছে সেই খবরই নেই মেয়েটার। অনেক মেয়েটার ভাবুক মুখটা দেখে ভ্রু কুঁচকায়।
খানিকটা জোর গলায় ইকরাকে ডাক দেয়। ইকরা! হঠাৎ ডাকে কিছুটা হকচকে ওঠে ইকরা। অনিকের দিকে তাকাতেই অনিক চায়ের কাপটা এগিয়ে দেয় তার দিকে। ইকরা স্মিথ হেসে চাটা নিয়ে নেয়। অনিক এবার কেমন সন্ধিয়ান গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? এত মনোযোগ দিয়ে কি ভাবছিলে? ইকরা মাত্র একটা চুমুক দিতে যাচ্ছিল চায়ের কাপটায়, কিন্তু অনিকের এমন কথায় আর চুমুক দেওয়া হলো না তার। সে চাটা ঠোঁট হতে সরিয়ে হালকা হেসে বলল, তেমন কিছু না। সত্যি? আপনার মিথ্যা মনে হচ্ছে কেন? এ পর্যায়ে অনিকের দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে মেয়েটার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, তোমার চোখ বলছে তুমি মিথ্যা বলছো। ইকরা থমকালো। চোরের মতো নিজের দৃষ্টি লুকাতে তৎপর হলো মেয়েটা। অনিক এবার হাত চেপে ধরে মেয়েটার। তারপর তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ইকরাকে টেনে নিয়ে যায় নিজের গাড়িতে বসালো। এরই মধ্যে ইকরা বেশ কয়েকবার বলেছে, কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়িতে কেন বসালেন? কি হয়েছে? অথচ এত এত কথায় কোনোটাই কানে তুলল না অনিক। সে মেয়েটাকে এক পাশে বসিয়ে নিজে অন্য পাশে বসে ড্রাইভিং সিটে। তারপর কোনোরূপ কাল বিলম্ব না করে ইকরার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি কি আমার বউ হবে মেয়ে? আমার হবু বাচ্চাদের মা হবে? কথা দিচ্ছি পৃথিবীর সকল সুখ এনে ভরিয়ে দেবো তোমাতে। সারা জীবন আগলে রাখবো তোমায়। কোনোদিনও তোমার প্রতি নিজের ভালোবাসা কমতে আসতে দিব না। দেখো মেয়ে, তোমার সঙ্গে শুধু প্রেম নয়, আজীবন কাটানোর ইচ্ছে আমার। তোমার মুখ দেখে প্রতিটা রাত যেমন পার করবার ইচ্ছে, তেমনি প্রতিটা সকাল শুরু করার ইচ্ছেও। বলো, হবে তুমি আমার বউ? অনিকের এক নিঃশ্বাসে বলা কথাগুলো শুনে হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ইকরা। হয়তো ভাবছে এই মুহূর্তে তার ঠিক কীরকম রিয়াক্ট করা উচিত। একটা মানুষ ঘনা ঘণ্টাখানেক আগে বলল প্রেম করবে, আর এখন দেখো কেমন ডিরেক্ট বিয়ে করার প্রস্তাব দিচ্ছে তাকে। এদিকে ইকরাকে নিশ্চুপ থাকতে দেখে বুকটা কাঁপছে অনেকের। ভাবছে মেয়েটা এমন চুপ করে আছে কেন? সে কি তাকে পছন্দ করে না? ওর জীবনে কি অন্য কেউ আছে? ও কি অন্য কাউকে ভালোবাসে? অনেক নিজের মনে উত্থাপিত কথাটা মুখে নিয়ে আসলো। ইকরার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কি অন্য কাউকে ভালোবাসো মেয়ে? ইকরা তক্ষুনি ডানে বামে মাথা নেড়ে না জানায়। পরপর ব্যস্ত গলায় বলে ওঠে, এই না না, এমন কিছুই না। মন মতো উত্তর পেয়ে রাজ্য জয়ের হাসি দিল অনেক। ছেলেটার গাল ভর্তি হাসি টেনে গাড়ি সিটে মাথা এলি দিয়ে বসলো, চোখ বন্ধ করে বলল, দেন কনগ্রেচুলেশন ম্যাডাম। খুব শীঘ্রই আপনি ইশতিয়াক আহসান অনিকের বউ হচ্ছেন। ভরকা ইকরা। মেয়েটার চোখ দুটো কেমন বেরিয়ে আসার উপক্রম হলো। সে হতবাক হয়ে বলতে লাগলো, মানে আপনি কখন? আমি কখন অ্যাকসেপ্ট করলাম আপনার প্রপোজাল? যেখানে এখনো অ্যাকসেপ্টই করলাম না, সেখানে বউ হওয়া? ইকরার কথার মাঝে অনেক চোখ দুটো মেলে তার দিকে তাকায়। ইকরার দিকে একটু একটু করে এগিয়ে আসতে আসতে বলে, আপনার এক্সপেক্ট করার আশা তো আমি বসে থাকবো না বউ পাখি। আমি যেহেতু বলে দিয়েছি আপনি আমার বউ হচ্ছেন, তার মানে এটাই ফাইনাল। আর তাছাড়া আমি কিন্তু মোটেও আপনার অনুমতি চাইনি। আমি তো আপনাকে জানিয়েছি মাত্র। কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা দুপরিবারের জন্য বরাবরই কাল বয়ে আনবে। অনেক মৃদু হাসলো মেয়েটার কথায়। ইকরা প্রায় অনেকটা কাছে এসে নরম কণ্ঠে বলল, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না বউ পাখি, তুমি বরং আমায় নিয়ে ভাবো কেমন? খানিকটা লজ্জা পেল ইকরা। মেয়েটা তৎক্ষণাৎ মুখটা নামিয়ে নিল নিজের। অনেক তখন কি হলো কে জানে, সে গভীরভাবে সে মেয়েটার কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দিল নিজের। এহেন স্পর্শে কেঁপে ওঠে ইকরা। সে সঙ্গে সঙ্গে চেপে ধরে অনিকের শার্টের কলার। অনেক বেশ সময় নিয়ে ইকরার কপাল থেকে ঠোঁট সরায়, ফিসফিসিয়ে বলে ওঠে, ভালোবাসি। ইকরা মুগ্ধ হাসলো। লাজুক চোখগুলো তুলে আর চাইতে পারল না অনিকের দিকে। অনেক মৃদু হেসে আরেকটু এগোবে, তখনই তার ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। অনিক তখনই বিরক্ত নিয়ে মুখটা কুঁচকে ফেলে ইকরার কাছ থেকে সরে এসে কপাল দুটায় ভাঁজ ফেলে ফোনটা চেক চেক না করেই কানে তুলল। ঝাঁঝালো গলায় বলল, হ্যালো কে? তোর দুলা ভাই। চকিতে উঠে অনিক তৎক্ষণাৎ ফোনটার সামনে ধরে দাঁত দিয়ে জিভ কেটে ছেলেটা। ফোনটা ফের কানে ঠেকিয়ে বোকার মতো হাসি দিয়ে বলে, রোদ ভাই তুমি আসলে। অরিন ঢাবি কলা ভবনের সামনে এসে বসে আছে। প্রায় আধ ঘন্টা হতে চলো। বৃষ্টিটা এবার বুঝে খানিকটা থামলো। ইদানিং ক্লাস করতেও মেয়েটার কেমন যেন অনীহা ধরে এসেছে, অথচ তার ডাক্তার সাহেব তাকে বারবার করে বলে দিয়ে গিয়েছিল সে যেন তার অবর্তমানে মোটেও ভেঙে না পড়ে। অথচ মেয়েটাকে দেখো, সে কেমন মূর্ছা গেছে রুদ্রের অবর্তমানে। মুখের সেই জৌলুসতা কেমন যেন মলিন হয়ে এসেছে তার। চোখের নিচে পড়েছে রাতভর জেগে থাকার
প্রমাণ ডার্ক সার্কেল। অরিন ব্যাগ থেকে ফোনটা বের করে রুদ্র একটা ছবি ওপেন করে ছবিটা জুম করে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। এটা যে এখন নিত্যদিনের কার্যকলাপ তার। প্রায় মিনিট পাঁচেক পর অরিনের ফোনে কল আসে অনিকের। অরিন ছোট্ট নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে তখন অনিক বলে ওঠে, বনু তাড়াতাড়ি বাইরে আয়, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে? অরিন ছোট্ট করে উত্তর দিল, তারপর ফোনটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগটা কাঁধে তুলে ধীর পায়ে হেঁটে যেতে লাগলো বাইরের দিকে। অনির ভার্সিটি গেট ছেড়ে বের হয়ে অনিকের দেখা মিলল। অনিক আলতো হেসে বোনের কাছে আসে, অরিনের কাঁধ হতে ব্যাগটা নিজের হাতে নিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করে, ক্লাস কেমন গেল? অরিন মাথা তুলে কোনো মতে বলল, ভালো। অনিক বোনের মলিন হওয়া মুখটার দিকে চাইল, পরক্ষণে বুক চিরে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে তার। অনিক বোনের হাত হতে তাকে হাত ধরে গাড়িতে বসায়, তারপর নিজেও ড্রাইভিং সিটে বসে বলে ওঠে, বনু আমরা একটু হসপিটালে যেতে হবে, রুদ ভাইয়ের কী যেন ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট লাগবে বলল, সেজন্যই আর কি। এখন তুই কি আমার সঙ্গে যাবি? অরিন বাইরে দৃষ্টি রেখেই জবাব দেয়, যাব। অনিকও আর তেমন কিছু না বলে গাড়ি স্টার্ট দেয়। যাওয়ার পথে অবশ্য সে অরিনের সঙ্গে নিজ থেকেই এটা সেটা ভুলেছে। অরিনও ভাইয়ের কথা শুধু হাহুতেই নিজের উত্তর সীমাবদ্ধ রেখেছে। প্রায় আধ ঘন্টা পর অনিকের গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। অনিক গাড়ি থেকে বেরিয়ে এসে অরিনের দিকে দরজাটা খুলে দেয়। অরিনকে নামিয়ে দিয়ে বলে ওঠে, বনু তুই ভাইয়ের কেবিনে গিয়ে বস, আমি গাড়িটা পার্ক করে আসছি। কিন্তু তার কেবিনে কি খোলা থাকবে? ভাইয়ের ওয়ার্ড বয়কে বলে লক খুলে রেখেছে। অগত্যা এমন কথায় অরিন আর কিচ্ছু না বলে চলে যায় হসপিটালের ভেতরে। অনিক বোনের যাওয়ার পথে তাকে মুচকি এসে গাড়ি নিয়ে যায় পার্কিং এরিয়ায়। অরিন ধীর পায়ে রুটের কেবিনের সামনে এসে দাঁড়ায়। বন্ধ দরজার গায়ের উপর বসে থাকা ল্যাম্প প্লেটটার গায়ে আলতো হাতে ছুঁয়ে দেয় মেয়েটা। তারপর ছোট্ট করে নিঃশ্বাস ফেলে দরজার নব ঘুরে ভেতরে ঢুকে অরিন। ভেতরে ঢুকতে মেয়েটার চোখ ছানা বড়া হয়ে আসার উপক্রম। তার অবাক কণ্ঠে ফুঁড়ে তৎক্ষণাৎ বেরিয়ে আসে, আপনি? রুদ্র অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল অরিনের দিকে। চোখ দুটোতে একপাশে ক্লান্তি, অন্য পাশে মেয়েটাকে এতদিন পর দেখতে পাওয়ার প্রশান্তি। রুদ্র আর কিছু না বলে চট করে এসে জড়িয়ে ধরে অরিনকে। মেয়েটার ছোট্ট কোমল দেহখানা একেবারে টেনে আনে নিজের বাহু ধরে। এদিকে অরিন এখনও হতবিহ্বল। মেয়েটা বুঝি এখনও বিশ্বাস করতে পারছে না তার ডাক্তার সাহেব সত্যিই তার সামনে, তাকে নিজের সঙ্গে জড়িয়ে রেখেছে। অরিন কাঁপা কাঁপা হাত দুটো ধীরে ধীরে রুদ্রের পিঠের উপর রাখে, থেমে থেমে বলে, ডাক্তার সাহেব এটা সত্যি আপনি? রুদ্র মেয়েটাকে আরেকটু চেপে ধরে নিজের বুকের সঙ্গে অরিনের পিঠে শক্ত করে চেপে ধরে ধরে আশা গলায় বলতে থাকে, আমি সানশাইন, আমি তোর ডাক্তার সাহেব। অরিন তখন কি হলো কে জানে, মেয়েটা তখনই ছেলেটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। রুদ্র ভরকে যায় অরিনের কান্নায়। সে তৎক্ষণাৎ মেয়েটার বুক থেকে ছাড়ে মেয়েটার মুখটা নিজের খসখসে হাত দুটো আজলায় নিয়ে নেয়। বিচলিত কণ্ঠে বলতে থাকে, হেই আমার জান বাচ্চা, হুশ, কাঁদে না বউজান, এই তো আমি চলে এসেছি তো, এই বউজান তাকান আমার দিকে। অরিনের কান্না বাড়ল বই কমল না। সে বুক ভাসিয়ে কাঁদছে। এতদিন পর মানুষটার বিরহে অনলে জ্বলে পড়ে মরেছে মেয়েটা। এখন তো মিলল, খানিকটা অশ্রু ঝরবেই তো। এতে তার এহেন কান্নায় দিশেহারা অবস্থা রোজে। ছেলেটা আবার এই এক জ্বালা। মেয়েটার কান্না দেখলে তার বুঝি কেমন কেমন পাগল পাগল লাগে, এই যেমন এখন লাগছে। রুদ্র একের পর এক কথা বলে মেয়েটার কান্না থামাবার প্রয়াস চালাচ্ছে, অথচ অরিনের কান্না বুঝে আজ আর থামবার নয়। এক পর্যায়ে রুদ্র অধৈর্য হলো। এমনিতে মেয়েটার ফোলা ফোলা রক্তিম গাল দুটোর উপর বড্ড লোভ তার। তার উপর কেমন টমেটোর মতো লাল টুকটুক হয়েছে পুরো মুখটা। রুদ্র গলার শুষ্কতা নেমে আসে মেয়েটার এরম রূপ দেখে। সে ক্ষণে ক্ষণে শুষ্ক ঢোক গেলে জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কিন্তু লাভের লাভ কিচ্ছু হলে তো। ওইটা নাক টেনে কাদার শব্দে মাথা বুঝি হ্যাং হয়ে গেল বেচারার। সে তৎক্ষণাৎ আলতো করে অনিরের হিজাবের উপর দিয়ে চুলগুলো চেপে ধরে মেয়েটার মুখটা নিজের একদম কাছে এনে হাসকি স্বরে বলতে থাকে, কান্না থামা বলছি বেব, না হলে আমি এখন কন্ট্রোল হারিয়ে ফেলবো। অরিজিনাল কান্নাগুলি বুঝে দৌড়ে পালালো কোথাও। তার চোখে মুখে কেমন হতবাকতা লেপ্টে আছে। মেয়েটা ভেজা পল্লব আঁখি ধরে রুদ্রের দিকে তাক করা। তার তীর তীর করা কাঁপতে থাকা উষ্ঠপুট বড্ড টানছে রুদ্রকে। রুদ্র খেয়েই হারায় নিজের। অরিনের মুখটা নিজের উষ্ঠপুটের কাছে এনে বলে ওঠে, ড্যাম, ফাক অফ উইথ দ্যাট ফাকিং কন্ট্রোল। বলি সে ঝটফট দখল করে নেয় অরিনের অধর যুগল। গভীর আস্তে সেগুলো টেনে নিতে থাকে নিজের উষ্ঠপুটের ভাঁজে।
তার অধৈর্যগুলো উন্মাদ স্পর্শে বরাবরের মতো আজও কুপকাত অরিন। মেয়েটা কেমন সায় দিচ্ছে ছেলেটার কাছে। রুদ্র অষ্টপট ব্যস্ত মেয়েটার অদর সুধা পানে আর অবাধ্য হাত বিচরণ মেয়েটার সর্বাঙ্গ জুড়ে। অরিন বারবার কেঁপে কেঁপে উঠছে তার এমন স্পর্শে। প্রায় বেশ কিছুক্ষণ পর রুদ্র ছেড়ে দিল অরিনের অধর। মেয়েটা তৎক্ষণাৎ ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। রুদ্র তখন চট করে মেয়েটাকে পাজা করে তুলে নেয় নিজের। অরিন হকচকে উঠে চেপে ধরে রুদ্রের ঘাড়ে। রুদ্র মেয়েটাকে তার কেবিনের একপাশে রাখা কাউচের উপর বসায়। তারপর সে উঠে চলে যায় নিজের ডেস্কের সামনে। সেখান থেকে খুঁজে খুঁজে কিসে যেন দুটো কাগজে মোড়ানো প্যাকেট নিয়ে এসে হাজির হলো অরিনের সামনে। অরিন কিছুটা অবাক হয়ে গেল। এগুলো কি? রুদ্র প্রত্যুত্তরে গম্ভীর চোখে চাইল অরিনের দিকে। হাত বাড়িয়ে মেয়েটার মাথায় থাকা হিজাবটা ধীরে ধীরে খুলে নিয়ে বলতে থাকে, তোকে কাঁদানোর সামগ্রী সামগ্রী খুব শখ না তোর কাঁদার? ঠিক আছে, আজকে আমিও দেখবো তুই কতটুকু কাঁদতে পারিস। রোজের এহেন কথায় চরম মাত্রায় বিষম খেল হরিণ। মেয়েটা কোনো মতে নিজেকে সামনে নিয়ে বলল, কি? রোজরা নিজের কাজ বহাল রাখলো। একে একে মেয়েটার হিজাব খুলে বোরকাটাও একটানে খুলে ফেলল। হরিণ তখন অবাক চোখে তার দিকেই তাকিয়ে। রোজও তার এমন দৃষ্টিতে বিন্দুমাত্র তোয়াক্কা করলো না। সে মেয়েটাকে পায়ের কাছে এসে নিজের টি শার্টের বোতামগুলো খুলতে লাগলো একে একে। হরিণ এবার লাফিয়ে ওঠে কিছুটা, আমতা আমতা করে বলে ওঠে, কি 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 করছেন ডাক্তার সাহেব? রুদ্র নিজের শার্টটা গা থেকে খুলে ফ্লোরে আছড়ে ফেলে। তারপর অরিনের দিকে একটু একটু করে এগিয়ে গিয়ে বলতে থাকে, সেটা আমায় পাগল করার আগে ভাবা উচিত ছিল সানশাইন। একবার যেহেতু পাগল করেই ফেলেছিস সেহেতু এই পাগলামি সহ্য করতে হবে বেব। অরিন রুদ্রের কথা আর আগামাথা বুঝতে না পেরে হতবাক হয়ে তাকিয়ে রইল। রুদ্রের তার একেবারে কাছাকাছি এসে মেয়েটাকে নিজের কোলে তুলে বসিয়ে দিল। অরিন চোখ মুখ কুঁচকে ফেলে সঙ্গে সঙ্গে। রুদ্র অরিনের ঝলমল চুলগুলো পেছন থেকে হালকা হাতে চেপে ধরে মেয়েটার মুখ কিছুটা উঁচিয়ে তুলল। মেয়েটার সর্বমুখে একে একে গভীর চুমু খেতে খেতে বলে ওঠে, আই মিস ইউ, আই মিস ইউ সো মাচ সানশাইন। অরিন শুধু শুনে এলো, তার চোখে মুখে এখনো বন্ধ করে রাখা। বুকটা কেমন ধীরেম ধীরেম শব্দ হচ্ছে তার। রোদ প্রতিটি নিঃশ্বাস গায়ে কাটা দড়ি দিচ্ছে মেয়েটার। রোদ অরিনের সর্বমুখে চুমু দিয়ে অবশেষে এসে ঠেকলো অরিনের ঠোঁটে। রুদ্র একবার মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। তারপর মেয়েটার নিঃশ্বাস নেওয়ার আগেই আবার দখল করে নিল মেয়েটার ভেজা উষ্ঠদয়। এবার বুঝি আর স্পর্শ খানিকটা জোরালো। অরিন তবুও সহ্য করে গেল সবটা। রুদ্র এক হাত তার সম্পূর্ণ পিঠে বিচরণ চালাচ্ছে, অন্য হাতে তার কণ্ঠদেশে। এদিকে অরিন এমন ব্যাহায় উন্মাদনা সহ্য করতে না পেরে চেপে ধরে রুদ্রের মাথার পেছনে চুল। রুদ্র থামল। অরিনের উষ্টপুর ছেড়ে দিয়ে সেতে আলতো করে কামড় বসালো। তারপর মেয়েটার ঠোঁটটাকে সামান্য লিক করে ঠোঁট দুষ্টু কণ্ঠে বলল, দ্যাটস হোয়াট আই ওয়াজ ইয়েগার ফর। বলি আবারও মেয়েটার উষ্টপুর দখল করে নেয় সে। মেয়েটার পা দুটো তার কোমরের দুপাশে ভাঁজ করে রাখা। রুদ্র একটু পর পর মেয়েটার পা দুটোতে হাত বুলিয়ে যাচ্ছে। তার স্পর্শ যখন আরেকটু গভীর হতে যেতে চাইল তখনই বাদ সাধল অরিন। মেয়েটা তখনই রুদ্রের উষ্টপুর ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে না জানায়। এদিকে রুদ্র বড্ড অস্থির। তার কি আর অত বাদ মানবার সময় আছে? রুদ্র অরিনের চুলগুলো চেপে ধরে তার কণ্ঠদেশে মুখ গুজে দেয়। সেখানে একে একে এঁকে দেয় অজস্র চুম্বন। এটুকুতে মন ভরেনি পাগল ছেলেটার। সে মৃদু কামড় বসাতে থাকে মেয়েটার কণ্ঠদেশে। তখনই অরিনের কণ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসে মৃদু শীতলঙ্কার। রুদ্র এবার নাক ঘষে দিল অরিনের কণ্ঠদেশে। অরিন আর একটু চেপে ধরে রুদ্রের চুলগুলো। রুদ্র তখন মেয়েটার কণ্ঠদেশে মুখ গুজে কৌতুকের স্বরে বলল, ছিঁড়ে ফেল চুলগুলো। এটুকুতেই যেভাবে টানছিস, বাকিটা করতে গেলে নিশ্চয় টাক করতে হবে আমায়। অরিন খেপে গেল কিছুটা। সে গাল ফুলে রুদ্রের কোল থেকে উঠতে নিলে তার কোমর চেপে ধরে রুদ্র হাসকি স্বরে ফের বলতে লাগলো, গাল ফোলাও অথবা আর যাই কর, আজকে তোকে হাতছাড়া করছি না আমি। আজ সবটা করে তারপরেই ছাড়বো তোকে। অরিন ঠোঁট কামড়ে ধরে নিজের। তা দেখে রুদ্র ফের দুষ্ট হাসি। অরিনের নিজের ঠোঁটটায় হালকা কামড় দিয়ে বলে ওঠে, আমার জিনিস কামড়াকামড়ি করতে আসবে না বলে দিলাম। এই দিকটা কিন্তু আমি ভীষণ হিংসুটে। অরিন ফিক করে হেসে ওঠে এহেন কথায়। আর সেই হাসি দেখে কাউচে গা এলিয়ে দিল রুদ্র। হুট করেই কিছু একটা মনে পড়ল রুদ্রের। বলে ওঠে, সানশাইন একটু উঠে দাঁড়াতো। অরিন ভরকায় বুঝতে না পেরে জিজ্ঞেস করে, মানে? রুদ্র এবার নড়ে চড়ে বসে অরিনকে কোলে থেকে নামিয়ে নিজের সামনে সোজা করে দাঁড় করায়। তারপর মেয়েটার বুকের ওপর মাথা গুঁজে
দিয়ে বুক বর করে নিঃশ্বাস নেয়। এদিক ওদিক অরিনের সর্বাঙ্গ বুঝে জমে গেল। একটা মুহূর্তের জন্য সে কাপা শরীরে নড়াচড়া করতে তার কোমর চেপে ফের তাকে কোলে বসায় রুদ্র। মেয়েটার কুর্তির উপর হাত রেখে বলল, খোল। অরিন এবার আকাশ থেকে পড়ল যেন। কি শুনল সে এটা? অরিন কাঁপা কাঁপা হাতে জামাটার কলার চেপে ধরল, মাথা নাড়িয়ে না জানায়। আরও একবার। এবার বুঝে সত্যি সত্যি দরজার ভাত ভাঙল রুদ্র। সে কেমন খেকিয়ে উঠল। আর একবার শুধু মাথা নেড়ে না বল, আই সোয়ার তোর ঘাড়টা আজকে ভেঙে ফেলবো আমি। এই তোর সাথে কি আমি জোর করে কিছু করতে চাচ্ছি? তুই আমার বউ, তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। সেখানে তোর এত নাটকের কারণটা আমি বুঝলাম না। দেখছেন শাইন, বিবাহিত হয়ে এতটা ভার্জিনিটি নিয়ে ঘুরতে থাকতে পারবো না আমি। সো আমাকে আমার জিনিস বুঝিয়ে নিতে দে। অরিন মাথা নিচু করে ফেলে। রুদ্র মেয়েটার কপাল বরাবর ঠোঁট ছুঁয়ে দেয়, আদুরে কণ্ঠে বলে, এমন মন খারাপ করতে নেই হানি। বিশ্বাস কর, একটু ব্যথা দেব না তোকে। অরিন মুখ তুলে চাইল, রুদ্রের গলায় আঁকড়ে ধরল দু হাতে। তারপর রুদ্রের কাঁধে মাথা রেখে আস্তে করে জিজ্ঞেস করলো, সত্যি? রুদ্র পড়ল বিপাকে। এখন কি বোকা মেয়েকে কি উত্তর দিবে সে? রুদ্রকে চুপ থাকতে দেখে অরিন ফের বলে ওঠে, কি হলো বলুন? রুদ্র খানিকটা নড়ে চড়ে বসে মৃদু গলা খাকারি দিয়ে ওঠে। গলার স্বর খাদে নামিয়ে বলে, বেশিটা একটু লাগবে, বাট আই প্রমিস আদর দিয়ে সবটা পুষিয়ে দেবো তোকে। তুই জাস্ট একটু সহ্য করবি, তাতেই হবে সানশাইন। অরিন আবারও মাথা নেড়ে বলতে থাকে রুদ্র, ঘাড় চেপে ধরে শক্ত গলায় বলে, কি না নাটক পাইছিস তুই? আরেকবার না কর শুধু। একেবারে কাঁধে তুলে আছাড় মারবো বেয়াদব। এমন ধমকে চুপসে যায় অরিনের মুখ। মেয়েটা ঠোঁট উল্টে পড়ে রইল রুদ্রের বুকে। রুদ্রের বুকটা আবারও মোচড় দিয়ে ওঠে। কি এক জ্বালায় পড়ল ছেলেটা। একদিকে মনের পবিত্র ইচ্ছে, অন্যদিকে মেয়েটার চোখের পানি। কোনটা ছাড়া কোনটা ধরবে বেচারা? রুদ্র অরিনের গালে আলতো করে হাত বুলিয়ে দেয়, নরম স্বরে বলে, জান বাচ্চা, স্বামীর কথা শুনতে হয় শোনা, না শুনলে পাপ হবে তো। আর আমি তো বললাম শুধু একটু ব্যথা দিব, আর না। অরিন এবার রুদ্রকে জড়িয়ে ধরে নিজের ছোট্ট দোখানা দিয়ে রুদ্র আগলে নেয় মেয়েটাকে। মেয়েটার সারা মুখে চুমু দিয়ে ঠোঁট দুটো আবার আঁকড়ে ধরে রুদ্র। প্রথমবার আলতো স্পর্শে মাথিয়ে তুলো, পরবর্তীতে স্পর্শ হয় ঝোরালো। রুদ্র নিজের উষ্ঠপটের কাজ বহাল রেখে অরিনকে কোল থেকে নামিয়ে কাউচে শুয়ে যায়। তারপর নিজে ঝুঁকে আসে মেয়েটার ওপর। অরিনের কুর্তির প্রথম বোতামটা হাত রাখতে অরিন আঁকড়ে ধরে তার হাত। রুদ্র এবার আর বাদ মানল না কোনো। সে তৎক্ষণাৎ মেয়েটার উষ্ঠপট ছেড়ে দিয়ে উঠে বসে। তারপর পাশে পড়ে থাকা অরিনের হিজাবটা দিয়ে জোরসোর করে বেঁধে দেয় অরিনের হাত দুটো। অরিন ভরকায়, কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি করছেন? রুদ্র তার হাত দুটো বাঁধতে বাঁধতে জবাব দেয়, সরি বাট আই হ্যাভ নো আদার আদার চয়েস। আজকে আমি থামছি না মোটেও। এই বলে রুদ্র মেয়েটার হাত দুটো বেঁধে মাথার উপর দিকে চেপে ধরলো আলতো করে। তারপর মেয়েটার গায়ের কুর্তির উপর দুটো বোতাম খুলে দেয় রুদ্র। অরিন তৎক্ষণাৎ নিজের চোখ দুটো কুঁচকে ফেলে। রুদ্র একদৃষ্টিতে তাকিয়েছে তার প্রিয়সীর উন্মুক্ত কাউচের দিকে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে আসে অরিনের দিকে। তার উষ্ণ নিঃশ্বাস আসছে পড়ছে অরিনের কণ্ঠদেশে। রুদ্র ঠোঁট কামড়ে চোখ বন্ধ করলো একটু। পরক্ষণে কি মনে করে যেন চট করে চোখ দুটো খুলে ফেলে বিড়বিড় করে বলে, এই ওয়েট, এই রুমে না সিসিটিভি ক্যামেরা আছে? কথাটা কর্ণকুহরে পৌঁছাতে অরিনের মুখ থেকে বেরিয়ে আসে, কি? রুদ্র চটজলদি উঠে পড়ে অরিনের উপর থেকে, চোখ বোধহয় সরিয়ে আনে আশেপাশে দেয়ালের উপর। সে তাই সৌগরূপে জলজল করছে সিসিটিভি ক্যামেরা। রুদ্র কপাল চাপড়ায়। তড়িৎ করে অনিকের অরিনের কাছে এসে মেয়েটার জামার বোতামগুলো লাগিয়ে দেয়। সেই সাথে হাতের বাঁধনও খুলে দেয়। তারপর ডেস্কের ওপর পড়ে থাকা মোবাইলটা হাতে নিয়ে কল লাগায় অনিকের কাছে। দুটো রিং হতে অনিক কল রিসিভ করে। তখনই রুদ্র ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, অনিক ভাই আমার, তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরা রুমে যা। কাউকে সিসিটিভি ফুটেজ অন করতে দিবি না, খবরদার, আমি আসছি। এরপর সৌনি কে বুঝলো কে জানে, সে শুধু মাথা নাড়ায়। রুদ্রের কথা মোতাবেক ছুট লাগায় সিসিটিভি ক্যামেরা রুমে। এদিকে রুদ্র ফ্লোরে পরে থাকা শার্টটা উঠিয়ে চটজলদি গায়ে জড়িয়ে নেয়। তারপর রুম ছেড়ে বেরোনোর আগে অরিনের দিকে তাকিয়ে বলে ওঠে, আজকে লাক তোর ফেভারে ছিল সানশাইন, বাট রিমেম্বার, নেক্সট টাইম লাক হোক কিংবা আনলাক, সবাই থাকবে আমার ফ্লেভারে। আমি জাস্ট একবার কাছে পাই তোকে, আই প্রমিস সেদিনই হবে তোর আর আমার পেন্ডিং পাসর।